আসসালামু আলাইকুম। অনেকদিন পর আমি একটা অন্যরকম কাজ নিয়ে আসলাম। এটা হচ্ছে স্যামসাংয়ের ডাবল ডেকার M21 একটি মডেলের ফোন। আর এই ফোনের সিপিইউ রিবোলিংয়ের কাজটি অনেকদিন পরে একটু অন্যভাবে করার চেষ্টা করব, এবং কি এটি অবশ্য পুরনো মেথড, কিন্তু নতুনভাবে আমি করার চেষ্টা করব এবং এ টু জেড এই কাজটি কিভাবে সমাধান করা যায় সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে স্যামসাংয়ের M21 একটি ফোন। এই ফোনটির লোগো এসে আটকে থাকে। আর এই ফোনটি কিন্তু আমাদের এক টেকনিশিয়ান ভাই আমার কাছে নিয়ে এসেছে, এবং সে অনেকক্ষণ ট্রাই করেছে, ফোনটি কোনোভাবেই কিন্তু অন হয় না। তো এই ধরনের লোগো স্টাক বা লোগোতে এসে আটকে থাকে, শুধুমাত্র স্যামসাং M21 লেখা এসে আটকে থাকে, এই ধরনের ফোনগুলো কিন্তু সিপিইউ থেকে সমস্যা হয়। তো আমরা এবার সিপিইউ রিমুভ করব। সিপিইউ রিমুভ করার জন্য আমি দেখুন র্যাম এবং সিপিইউ একসঙ্গে রিমুভ করলাম। তো সিপিইউ রিমুভ করার সময় অনেক সময় নিচের কিন্তু এনসি লাইন, অনেকগুলো লাইন কিন্তু উঠে যায় এরকম ডাবল ডেকার ফোনগুলোতে বা এই ধরনের সিপিইউতে। তো ভয়ের কোনো কারণ নাই, এভাবেই আমরা ক্লিন করে তারপর আইসিটি বসিয়ে দিলে আশা করা যায় ফোনটি অন হয়ে যাবে। কোনো গুরুত্বপূর্ণ লাইন যদি মিসিং হয়ে যায় সেটা কিন্তু খেয়াল করতে হবে কোনো মিসিং হয়েছে কিনা। আর প্রতিটি স্টেজে কাজগুলো কিন্তু খুব গুরুত্ব দিয়ে করতে হবে, কারণ হচ্ছে যে কাজটি সাকসেস করাই হচ্ছে টার্গেট থাকতে হবে। এক কথায় এ ধরনের কাজগুলো কিন্তু অনেক ক্রিটিক্যাল কাজ, এগুলো কিন্তু কাজ করতে গিয়ে আনসাকসেস হয়, ফোন কিন্তু ডেড হয়ে যায়, ফোন আর অন হয় না, বা এ ধরনের কাজ কিন্তু নাও হতে পারে। বাট চেষ্টা করতে হবে প্রত্যেকটি কাজ গুরুত্ব সহকারে করলে ফোনগুলো কিন্তু ঠিক হওয়ার চান্স অনেক বেশি থাকে। নিজের যতটা এফোর্ট দেওয়া প্রয়োজন সেটি কিন্তু দেওয়া উচিত আমি মনে করি এ ধরনের কাজে। তো যাই হোক, আমি খুব সুন্দরভাবে ক্লিন করছি, প্রতিটি বল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে, কোনো যেন উঁচু নিচু না থাকে, কোনো সমস্যা না থাকে, এবং এখানে যে হোয়াইটগুলো থাকে সেগুলো যেন কোথাও আশেপাশে লেগে না থাকে, কারণ একটু আঠার কারণেই কিন্তু আইসিটি ঠিক মতো বসে না। কোথাও কোনো ইউভি প্রয়োজন হলে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। যাই হোক, আমি মাদারবোর্ড পরিষ্কার করে নিয়েছি। এবার কিন্তু সিপিইউ এবং র্যাম এ দুটোকে আলাদা করার পালা। সিপিইউ র্যাম একসঙ্গে রিমুভ করার একটা সুবিধা হলো সিপিইউটা ড্যামেজ হওয়ার চান্স কিন্তু অনেক কম থাকে। সিপিইউটা যখন সিঙ্গেল করে রিমুভ করা হয় তখন সিপিইউ অনেক সময় বেঁকে যায়, আইসিটা হিট লেগে খারাপ হয়ে যেতে পারে, এ ধরনের শর্ট হয়ে যায়। তো এই সমস্যাগুলো কিন্তু অহরহ এই ধরনের ফোনে হয়, কারণ স্যামসাং ডাবল ডেকার এই সিপিইউর কাজগুলো কিন্তু টেকনিশিয়ানরা অহরহ করতে চায় না। ম্যাক্সিমাম টেকনিশিয়ান এটাকে দেখা যায় যে গুরুত্ব দেয় না। কী কারণে? যে এই সিপিইউর কাজে অনেক সময় লাগে, দীর্ঘ সময় ভরে কাজ করে ফোনটা আনসাকসেস হলে তখন টেকনিশিয়ানের মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায়, এবং কি সেকেন্ড টাইম আবার এই কাজটা যদি চান্স নিতে চায় তাহলে কিন্তু লম্বা একটা সময়ের প্রয়োজন হয়। এটি একটি বিষয়। দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা অংশ মানে কাজের যে পার্ট রয়েছে এই পার্টগুলোতে অনেক যত্নশীল হয়ে কাজ করতে হয়। যে সময়গুলো যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাহলে কাজটি কিন্তু আনসাকসেস হওয়ার চান্স থাকে। তো এই জন্যই টেকনিশিয়ানরা সাধারণত এই ধরনের কাজগুলো, অনেকেই আছে সিঙ্গেল সিপিইউর কাজ অ্যাভেলেবল করছেন, বাট এই সিপিইউর কাজগুলো কিন্তু সবাই করছেন না। কারণ এই সিপিইউর কাজগুলো এখন ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে, কিন্তু কিছু না কিছু ফোনে এ ধরনের সিপিইউ কিন্তু থাকবেই। তো সেই কাজগুলো অবশ্যই কাউকে না কাউকে করতে হবে। এ ধরনের যে ডাবল ডেকার সিপিইউগুলো রয়েছে যেগুলোর স্যামসাংয়ের এক্সিনোস প্রসেসরের যে মূলত গ্রুপ করা থাকে সিপিইউর মধ্যে র্যাম বসানোর জায়গাটা, এই জায়গাগুলো পরিষ্কার করে ঠিকমতো রিবোলিং করে ইনস্টল করা, এইটা একটু ক্রিটিক্যালি মনে হয় সবার কাছে হয়তোবা। যে কারণে এই কাজগুলো কিন্তু অহরহ সব জায়গায় সবাই করে না। তো এই সিপিইউর কাজগুলো যেন সহজভাবে করা যায় সেই টেকনিকটি আমি এখানে মোটামুটি শেয়ার করছি। আপনারা র্যাম এবং সিপিইউ একসঙ্গে রিমুভ করবেন, এবং কি টেম্পারেচার 350 ডিগ্রি মানে 350 থেকে 380 মধ্যে রেখে আপনি কিন্তু 70% বা 70 ইয়ার রেখে তারপর কিন্তু আপনি এই ফোন সিপিইউ রিমুভ করতে পারেন খুব ইজিলি। সিপিইউ এবং কি সেই সাথে র্যাম একসঙ্গে রিমুভ করে এরপর কিন্তু দুটাকে আলাদা সেপারেট করে কাজ করা যেতে পারে। এটা একটু সেফ হয় আমার কাছে মনে হয়। তো এভাবে আমরা কাজ করতে পারি। যা হোক, আমি সিপিইউটা কিন্তু রিবোলিং করে নিয়েছি খুব সুন্দরভাবে, এবং প্রতিটি কাজের স্টেপ কিন্তু এখানে মোটামুটি শেয়ার করার চেষ্টা করেছি। আর ঠিকঠাক মতো প্রত্যেকটা স্টেজে যদি কাজটি করা যায় তাহলে কিন্তু আশা করা যায় এই ফোনটিও কিন্তু কমপ্লিট হবে, যদি কোনো চিপ শর্ট না হয়ে যায়।
চিপ কিভাবে শর্ট হয়েছে কিনা সেটা টেস্ট করবেন সেই বিষয়টিও একটু বলছি। প্রথমে আমি সিপিইউটা ইনস্টল করে নিচ্ছি। সিপিইউ ইনস্টল করার জন্য আমি কিন্তু আগে সঠিক পজিশনে বসিয়ে নিলাম। কারণ একটু এদিক সেদিক হয়ে গেলে বলগুলো কিন্তু ঠিকঠাক মতো বসবে না। এখানে 370 ডিগ্রি টেম্পারেচার ইউজ করেছি এবং 70 ইয়ার ইউজ করেছি। তো এই টেম্পারেচার ইয়ারে আমি কিন্তু খুব স্মুথলি এই স্যামসাংয়ের মাদারবোর্ডে সিপিইউ ইনস্টল করা যেতে পারে। তো আমি অলরেডি করলাম, সিপিইউ ইনস্টল শেষ। এবার আমি চেক করে নেব যে এবং ওয়াশ করে নেব একটু সিপিইউর উপরে যে অংশটি রয়েছে যেখানে র্যামটি মূলত র্যামের যে লাইনগুলো সেই জায়গায় একটু পেস্ট দিয়ে নিলাম। এবার আমি একটা কাজ করব, সিপিইউ ইনস্টল করার পরে যে এখানে ক্যাপগুলো রয়েছে যে ক্যাপে র্যামের ভোল্টেজ বা সিপিইউর ভোল্টেজগুলো 1.8 এবং এই ভোল্টেজগুলোর যে ক্যাপাসিটর এগুলো শর্ট আছে কিনা এগুলো একটু চেক করে নিলাম, কোথাও কোনো শর্ট নেই। অনেক সময় দেখা যায় যে সিপিইউটা শর্ট হয়ে যায় বা সিপিইউর লাইনগুলো শর্ট হয়ে যায় বা 1.8 এর লাইন শর্ট থাকে, তখন কিন্তু এই লাইনগুলো শর্ট দেখাবে। তখন আপনার র্যাম ইনস্টল করার কোনো মানেই হয় না। তখন হয়তো বা সিপিইউটা আরেকবার রিমুভ করে চেক করতে হবে যে লাইনগুলো শর্ট রয়েছে কিনা বা সিপিইউ অ্যাকচুয়ালি শর্ট হয়েছে কিনা। তো যাই হোক, আমি র্যাম কিন্তু ইনস্টল করে দিয়েছি। র্যাম ইনস্টল করার সময় এই জায়গাটিতে খুব হালকা নাড়া দিতে হবে, বেশি নাড়া দিলে কিন্তু র্যামের বলগুলো পরস্পর শর্ট হয়ে যায়। তো যাই হোক, আমার সম্পূর্ণ ট্রিক্স যেগুলো ছিল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আমি চেষ্টা করব ফোনটি অন করার এবং অ্যাকচুয়ালি ফোন অন হয় কিনা বা সিপিইউ রিভলভ করার পরে ফোনে আগে যেরকম লোগো ছিল সেই লোগোতে আছে কিনা এই বিষয়টি দেখার পালা। প্রথমে যেটি করব, ব্যাটারি ছাড়া আমি একটু চেক করে নেব। কারণ হচ্ছে র্যামের লাইন যদি শর্ট হয় তাহলে কিন্তু ব্যাটারি ছাড়া যখন চার্জার লাগানো হবে তখন কিন্তু একটু ওভার রিডিং নিবে, মানে লোডটা একটু বেশি নিবে বা 0.6 অটোমেটিক নিবে। এটি কিন্তু উইদাউট র্যামে নিবে না। এখানে ব্যাটারির লোগো আসার কথা কিন্তু লোগো আসছে না, কিন্তু ফোনটা মনে হচ্ছে যে সিপিইউর কাজ কমপ্লিট হয়েছে, মানে চার্জিংয়ের লোডিং নিচ্ছে, কিন্তু ডিসপ্লে যে আইসি থাকে সিপিইউর পাশে সেটাই হয়তো কোনো সমস্যা হয়েছে। সেটি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে আমার সফটওয়্যারটি চেঞ্জ করে নিচ্ছি মিটারের। তো এখানে দেখুন চার্জিংয়ের লোডিং এবং 9.5 ওয়াট কিন্তু লোড নিচ্ছিল। মূলত চার্জিংয়ের লোডিং দেখে মনে হচ্ছে যে ফোনটি কিন্তু চার্জ নিচ্ছে। অ্যাকচুয়ালি ফোনটি এখন পুরোপুরি অন হচ্ছে, বাট ডিসপ্লে আইসির কারণে কিছু আমি গ্রাফিক্স দেখতে পাচ্ছি না। আর M21 মডেলের একটা কমন সমস্যা, সিপিইউ রিভলভ করার পর গ্রাফিক্স যে আইসিটি রয়েছে এই আইসিটি কিন্তু রিভলিং করতে হয়। মানে এটা যেহেতু পেস্টিং আইসি, পেস্ট নিচ থেকে রাবারের বলগুলো একটু উঁচু হয়ে বলগুলো ছেড়ে দেয়, যে কারণে গ্রাফিক্স লেখালাইট কিছু দেখা যায় না। মূলত আইসি ঠিকই থাকে, বাট কানেকশন ফল্ট হয়। আর এটা খুব সহজে আমরা রিভলিং করে নিতে পারি। চলুন সেই বিষয়টিও একটু দেখাই। এখানে আমরা আইসিটা জাস্ট অন্য একটা চিকন নজলে একটি হটগান দিয়ে আমি কিন্তু আইসিটা রিমুভ করে নেব। ভেরি ভেরি স্মুথলি আমি কিন্তু রিমুভ করে ফেললাম। কোনো ধরনের ঝাঁকা বা বড় ধরনের নাড়াচাড়া খোঁচা দিয়ে আইসি রিমুভ করতে গিয়ে আইসি ভেঙে ফেলা বা পাশের যে সিপিইউ সেটায় কোনো ক্ষতি হয়ে যাবে এরকম কোনো ধাক্কাধাক্কি করে আইসি রিমুভ করা যাবে না। এটা খুব স্মুথলি কিন্তু আইসিটা রিমুভ করতে হয়। তো এখানে একটু ডিসোল্ডারিং উইক দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। একদম চাপা একটি জায়গা, এই জায়গাটায় আসলে পরিষ্কার করা একটু কঠিন হয়। এখন আমি একটু 11 নম্বর ব্লেড দিয়ে একটু হালকা পরিষ্কার করে সমান করে নিলাম। খুবই সিম্পলি আর খুব ইজিভাবে কিন্তু আমি এভাবেই কাজ করে থাকি। তো প্রয়োজনে যখন দেখা যায় যখন যে কাজটা আসে সেই কাজের উপর কিন্তু সেই ভিডিওটি তৈরি হয়। এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও মাঝে মধ্যে শেয়ার করার চেষ্টা করে থাকি, বাট কাজ যেহেতু খুব কম করছি, সময় কম দিচ্ছি, যে কারণে ভিডিও কিন্তু এ ধরনের ভিডিওগুলো অ্যাভেলেবল আসছে না। তো আমি চেষ্টা করেছি যে বিভিন্ন ধরনের মিশ্র ভিডিও শেয়ার করার জন্য। তো শুধুমাত্র পোকো X3 Pro অসংখ্য ভিডিও হয়েছে। তো তারপরেও এই মডেলের ফোনটি, পোকো X3 Pro মডেলের ফোনটি, যেহেতু আমি বেশি কাজ করি, এই কাজগুলো বেশি আসে আমার কাছে, সো এই ভিডিওগুলো একটু বেশি হয়ে যায়। কিন্তু এর বাইরে অনেক ধরনের মডেল রয়েছে, সেগুলোর ভিডিও কিন্তু মাঝে মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আর রিসেন্টলি কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু আমি বিভিন্ন মডেলের ভিডিও আমি শেয়ার করেছি। তো যাই হোক, আমি দেখুন হাতের কাছে যে রিভলিং প্লেটটি পেয়েছি সেটি দিয়েই রিভল করে নিচ্ছি। মানে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। আসলে খুব ইজিলি কিন্তু অনেক কাজ করা যায় যেগুলোকে আমরা খুব জটিল মনে করে থাকি। আসলে কোনো ধরনের জটিলতা নেই। এই কাজগুলো যদি আপনার হ্যান্ড স্কিল ভালো থাকে, আপনি যখন যেভাবে খুশি সেভাবেই কাজটি সমাধান করে নিতে পারবেন। হালকা একটু পেস্ট লাগিয়ে নিয়েছি। এবার আইসির পজিশন এবং পোলারিটিটা দেখে আমি বসিয়ে নিচ্ছি। আইসি বসানোর পর ওই সেম একই চিকন নজলে একটি হটগান দিয়ে হালকা করে বসিয়ে দিব।
আর পাশের ক্যাপটিও কিন্তু বসিয়ে দিলাম। তো অলরেডি আমার লাইট আইসি বা গ্রাফিক্স আইসি আমার ইনস্টলিং শেষ। এবার হচ্ছে আমি চেক করব একটু ঠান্ডা করে। তবে এই আইসিটিতে কাজ করতে গিয়ে অনেক সময় কিন্তু আবার সিপিইউতে হিট লেগে খারাপ হয়ে যায় সিপিইউ। এই বিষয়টা কিন্তু খেয়াল রেখে কাজ করতে হবে, এটার জন্য না হয়। এ ধরনের ভয় যদি আপনার থাকে তাহলে আপনি গ্রাফিক্স আইসির কাজটাই প্রথম করবেন। সিপিইউ রিমুভ করার সাথে সাথে আপনি কিন্তু এই গ্রাফিক্সের কাজটা করে নিতে পারেন। এরপর সিপিইউ ইনস্টল করবেন। তো যাই হোক, এবার দেখুন এখানে চার্জিংয়ের লোডিং এবং ডিসপ্লেতে লেখাও চলে আসছে। তো এই ফোনটা তো আগেও অন হতো, বাট লোগো এসে দাঁড়িয়ে থাকতো। সম্পূর্ণ অন হয় কিনা, সম্পূর্ণ অন হলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কাজটি কিন্তু সাকসেস হয়েছে। আর এত কষ্ট করে সিপিইউ রিভলিং করলাম, গ্রাফিক্স আইসি রিভলভ করলাম, সব কিছু করলাম। তো অনেক সময়ও লাগে এই কাজগুলো করতে, প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। তো এত কিছু করার পর ফোনটা সম্পূর্ণ অন হওয়াটা এটা কিন্তু খুব জরুরি। যাই হোক, আমার মনে হচ্ছে অন হয়ে যাবে, কারণ সেকেন্ড লোগো অলরেডি চলে আসছে। তো এভাবে আমরা কাজগুলো করতে পারি খুব সহজে। আমি অনেক সময় অনেক ধরনের কাজই শেয়ার করে থাকি, তার মধ্যে 2-1টি কাজ থাকে যেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কিছু মেসেজ থাকে। আপনাদের কেমন লাগে? আর ইম্পর্টেন্ট মেসেজগুলো প্রত্যেকটা ভিডিওতে দেওয়া সম্ভব হয় না, কারণ সবগুলো ভিডিও আর সব সময় কিন্তু একরকম যায় না। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এবং কি সাবস্ক্রাইব করে যাবেন।